রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিক্সা ধরল। শীতের রোদ, তবু খাড়া দুপুরে তাপ করা। বোরকা হিজাবের আবরণের নিচে ঘামে স্রোত বয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসেবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তুর ধারণা ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাস ফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। 10-15 লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানিক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে। তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী। উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তুর ধারণা বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার আবাদি ক্ষেতের জন্য তেমনই একদল পঙ্গপালের সমান। আম্মার কল এসেছে কয়েকবার। তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটাজ কিচ্ছু না, কিন্তু ছাত্রনেতাদের মুখ পেটানো মহাপানি থেকে মুক্তির একটা ছুতো দেওয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঁঝালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখল অন্তু, তাতে তার মাথাও দুপুরের রোদের মতোই উষ্ণ হলো। তাকে দেখতে আসা হয়েছে, প্রায়ই হয় এমন। মেহমানদের তাকে দেখার ধরন সেই জাহিলি যুগের মেয়ে নামক পণ্য কেনা বেচার মতো। এটা অন্তুর নিজস্ব মত, সে বিষয়টাকে পছন্দ করে না। তারা অন্তুর চুল খুলে ফেলল। একটানে শরীরে জড়ানো ওড়নাটা সরিয়ে গলা, বুক, হাত দেখা হলো। না, মেয়ে ফর্সায় আছে। অন্তু জোয়ালের পাটি শক্ত করে চুপ করে থাকলো। কিন্তু যখন সালোয়ারের উঁচিয়ে তুলতে গেল মহিলারা ঠ্যাং দেখবার উদ্দেশ্যে, অন্তুর সীমিত ধৈর্যের বাদ খসল। সালোয়ার ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। তীক্ষ্ণ চোখে তাকে স্পষ্ট স্বরে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রর মা হতভম্ব হলেন। অসন্তুষ্ট মুখে বলে উঠলেন, ও মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? জি না, ঠিক অপরাধ নয়, মূর্খতা। কারণ আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই, যে সবসময় নিখুঁত, আকর্ষণীয়, গায়ের রঙওয়ালা, মাংস বেশি হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। স্পষ্ট ঝরঝরে শুদ্ধ ভাষা অন্তর্মুখে, কিন্তু ভাষা কর্কশ। পাত্রের ফুপু মুখ কেমন করলেন। কোন দিশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না? নাকি কোনো দোষ আছে? তাছাড়া কোনো মেয়ে আছে যে পাত্রপক্ষের মুখের ওপর ওরকম বদমাইশের মতো কথা বলে? আশ্চর্য মেয়ে তো দেখছি। দেখতে আসছি তো দেখবো না? জি, নিশ্চয়ই দেখবেন। দোষ থাকা চলবে না। দরকার পড়লে মেয়ের দেহের প্রতিটা কোষ পর্যবেক্ষণ করা মেশিন এনে দেখবেন। পরনের সালোয়ার ঠ্যাঙে তুলে তারপর মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা। রাইট? ওনারা মুখ বিকৃত করে বসে আছেন। অন্তু আলতো হাসল। দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেড়ে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা, মাথার চুল টেনে টুনে দেখতে হবে, চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট, গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। এটাই মেয়ে দেখা? অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হয়েছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। অপমান, অসন্তুষ্টি এবং বিরক্তি লেগে আছে মুখে তিনজনের। ছেলের ফুপু মুখ খুললেন, তো কিভাবে মেয়ে দেখে? তুমি শেখাও কিভাবে মেয়ে দেখে। কথাটা বলে মুখ ঝামটে মারলেন মহিলা। রাবেয়া অন্তর দিকে চোখ গরম করে তাকাচ্ছেন। ঘরে পাড়ার মহিলাও আছেন কয়েকজন। পাশেই ঘটক মহিলা বসা। তিনি বললেন, এই কেমনে কথা কও মেয়ে? দেখতে আইলে একটু ভালো কইরে দেখে মেয়ে, না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তুর কাছে এই কথার জবাব আছে। দেখে শুনে নিয়ে যাওয়াটা দোষের নয়, তবে দেখার মধ্যে মার্জিত এবং শালীনতার ব্যাপারটাও আছে। মহিলাগুলো রীতিমতো তাকে অসম্মানমূলকভাবে মেয়ে দেখার নামে এক প্রকার অপমান করছেন। একটা মেয়ের পাত্রপক্ষের সম্মুখে মেয়ের আত্মমর্যাদা মূল শব্দের অস্তিত্ব নেই, শুধু একটি জড় সামগ্রী, যাকে ঘুরিয়ে ফিরিয়ে বাঁচিয়ে দরদাম করে পছন্দ হলে দয়া করে কিনে নিয়ে যাওয়া হবে। এই কথাগুলো চেপে গিয়ে ঘটক মহিলাটির কথার জবাবে চমৎকার হাসল। বাড়ির বউ হব কে বলেছে? আমি বলেছি। আমি এখনো অন্যের মেয়ে, আর অন্যের মেয়েকে বাজারের পণ্যের মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা, দরদামের কথায় আসা যদি বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখা হয়, তাহলে বিয়ে বোধহয় আমার জন্য না। আর আমার ধারণা আপনাদেরকে আমাকে দেখে শুনে পছন্দ হলে যৌতুকের কথাও তুলবেন। এক্ষেত্রেও দুঃখিত চাচি, আব্বু আমাকে খাইয়ে পড়িয়ে আদর যত্ন করে এতগুলো বছর সুশিক্ষায় শিক্ষিত করেছেন। যৌতুকের বদলে বিয়ে দিয়ে আমার বোঝা নামাতে নয়। তাছাড়া আমিও ইচ্ছুক নই আমার জন্য পয়সা দিয়ে কোনো খেলনা পুরুষ কিনতে। পাত্রর মা অন্তর মায়ের দিকে তাকিয়ে এবার কড়া সরে তাচ্ছিল্য করে মুখ বিকৃত করলেন। আপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন,
আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে? আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে? আল্লাহই জানেন। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্তু আর বসল না। সকলের বিভিন্ন রকম দৃষ্টিকে পেছনে ফেলে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার নামে সমাজের রটা কথা নেহাত কম না। প্রতিনিয়তই লোকে তাকে আলোচনায় রেখেছে। অন্তুকে তার মা বাপ মিনসের মতো মানুষ করছে। নষ্টামি, ভ্রষ্টামি, বেয়াদব, অসভ্য, আদর্শহীন ভার্সিটিতে পড়িয়ে মিনিস্টার বানাতে চায় মেয়েকে। পাড়ার লোকের দেওয়া টাইটেলের অভাবে পড়ে না অন্তুর ভাগ্যে। কিছুক্ষণ পর সকলকে বিদায় করে রুমে এলেন রাবিয়া বেগম। তিনি কিছু বলতে যাবেন তার আগেই অন্তু বলল, এরকম লোকদের সামনে বসানোর জন্য তুমি আমায় টিউশনি কামাই করিয়ে বাড়ি ডেকে আনলে? তোমার আক্কেলকে আর কতটা সাধুবাদ জানাবো আমি আম্মা? রাবিয়া বেগম অসন্তুষ্ট স্বরে বললেন, একটা থাপ্পড় মারবো বেয়াদব মেয়ে। দিন দিন বেলাজ হয়ে যাইতেছো তুমি। বেশি লাইতেই ফেলতেছি নাকি আমি? আর কয়টা পাত্রর সামনে আমার মান ইজ্জত নষ্ট করবি তুই? মা হিসেবে তোকে পার করতে যাওয়ার কোনো হক আমার নাই? পাড়ার লোকে একের পর এক কথা বলতে ছাড়তেছে না প্রতিদিন। সে সবই তো শুনতেছি। তুই পরিস্থিতি বুঝবি কোনো দিন? বেকায়দা মেয়ে লোক জন্মেছে আমার পেটে। অন্তু দীর্ঘশ্বাস লুকিয়ে হাসল। আম্মা, তোমার তো সবসময় আমার উপর অভিযোগ থাকে। ধরে নিয়ে আসো এইসব মূর্খ ছোট মানসিকতার লোকদের। তোমার কি ধারণা যার তার গলায় ঝুলে পড়বো আমি? আব্বু তো বলে না বিয়ের কথা। তুমি কেন কান দাও মানুষের কথায়? আব্বু এজন্যই বলে তোমার বিবেকের ইমপ্রুভমেন্ট দরকার। তোর বিবেক কাজে লাগা, তা লাগালেই তো মিটে যেত সব। এই দিয়ে কতগুলোর সাথে এমন হইল। পাড়ার লোকে খুব ভালো খাইয়েতে, তাই না? ভার্সিটিতে পড়াচ্ছি তা নিয়ে কত কথা শুনলাম। এখন বিয়ে করাচ্ছি না তা নিয়ে লোকে কানাঘুষতে শুরু করছে। এই যে এসব আচরণ করিস লোকের কানে যায় না? তোর বাপ তো শিক্ষিত অন্ধ, তার আর কি। টেবিলের উপর বই খাতা চিঠি আছে। সেগুলো গোছাতে গোছাতে অন্তু বলল, আম্মু, তুমি দুদিন না খেয়ে থাকো, কেউ তা নিয়ে আলোচনা করবে না। আর না এক মুঠো ভাত দিয়ে তোমার যন্ত্রণা সান্ত্বনা দিতে আসবে। কিন্তু যখন তুমি নিজের মতো করে কিছু করতে চাইবে, সেটা তাদের আলোচনার খোরাক চোকাবে। তাহলে যে মানুষেরা তোমার কষ্টকে আলোচনা করে সুখের রূপ দিতে পারে না, তাদেরকে তোমার ভালো থাকাকে কেন খারাপ থাকাতে বদলাতে সুযোগ দিবে? শেষের দিকে কঠিন হলো অন্তুর কণ্ঠস্বর। রাবেয়া বেগম বললেন, তুই এত অবুঝ কেন অন্তু? মেয়ে মানুষের এত মূর্খতা হতে নেই। সমাজে কথা হয়, বউবারও কোনো বিপদ থাকে না। চুপ থাকলে না চাত্রে আম্মা। সোজা হয়ে দাঁড়ায় অন্তু। চোখে মুখে দ্যুতিময় দৃঢ়তা ফুটে ওঠে। আমার নাজাত চাই আখিরাতে। বেঁচে থাকতে কিসের নাজাত আম্মা, যেখানে জীবনটাই টানাপোড়েনের এক সমষ্টি মাত্র। রাবেয়া আস্তে করে এসে মেয়ের পাশে বসে বললেন, এখন বিয়ে যদি নাও যদি করিস, পরে করবি তো। তখন যখন লোকে তোর ব্যাপারে শুনতে আসবে, আশেপাশে কি বলবে লোকে? মেয়ে লোকে ঠান্ডা মেজাজে নরম হইতে হয়। এত কথা, এত যুক্তি, এত প্রতিবাদ। তুই বুঝিস না এসব বিপদ আনি খালি? এইসব কি পড়ালেখা থেকে আসতেছে? আমি কি এত দূর ধরে পড়ালেখা করায় ভুল করছি? কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে অন্তু থেকে অ্যাডভোকেট মাহেজাবিন আরমিন অন্তু হতে এমন বহু চড়াই উতরাই পেরোতে হতে পারে। একজন আইনজীবীর জীবন মুখ বন্ধ আর নির্ঝঞ্ঝাট চলতে পারে না আম্মা। সারা রাত পড়ার পর সকালের দিকে ঘুমানো হয় রোজ। সেদিন ক্লাস টেস্ট পরীক্ষা ছিল। মাসখানেকের ছুটির পর আজ ক্লাস শুরু ভার্সিটিতে। আজকাল ঘন ঘন ছুটি চলে। দেশের পরিস্থিতি ভালো না, চারিদিক উত্তাল। ফজরের নামাজও কামাই হয়ে গেছে। উঠে গিয়ে রান্নাঘরে উকি দিল, কিছু খাওয়ার আছে নাকি আম্মু? তরকারি চুলে বসাতে বসাতে বললেন রাবেয়া, কি থাকবে? আব্বুর কাছে যা, দেখ বারান্দায় মুড়ি চানাচুর দিছি। আমজাদ সাহেব খবরের কাগজে ঢুকে গেছেন। অন্তু পাশে বসলো, কি দেখছো? আমজাদ সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, সেই গ্রেফতার, বাসে আগুন, হরতাল। ওর দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন, নে। এত রাত জাগতে বলে কে? বলি সন্ধ্যায় পড়তে বসবি। চোখ মুখের কি হাল হয়েছে? আজ থেকে আমি সব বসবো পড়ার টেবিলে। অন্তু অল্প মুখ ফুলিয়ে বলল, আমি এখনো বাচ্চা নেই আব্বু। আমজাদ সাহেব ভরাট গলায় বললেন, টোস্ট নে। গলা দিয়ে খাবার নামতে চায় না, চাটুকু শেষ কর। কিছুক্ষণ চুপ থেকে আনমনে মুচকি হাসলেন আমজাদ সাহেব। মা বলতো, ও আমজাদ, যার শরীরে মাংস লাগে না তার মাথায় পড়ালেখা সাই ঢুকবো? আয় তো পাকা আম আনছে তোর আব্বা, দুধ ভাত মাখাইছি, আই পরে পড়বি। দাদিকে অন্তু দেখেনি। আব্বুর দিকে অনিমেষ চেয়ে থাকলো। গম্ভীর এই মানুষটা যখন কদাচিৎ স্বল্প হাসেন, সৌম্য পড়া চেহারায় যে জ্যোতি ফুটে ওঠে। আর ওই মেহেদি দেওয়া দাড়ির নিচে চকচকে সাদা দাঁতের মসৃণ হাসি। অন্তুর বুকে কাঁপন ধরে যায়। এই মানুষটাকে ছাড়া সে সর্বনিঃস্ব। আমাকে আজ নামিয়ে দিয়ে যাবে একটু ভার্সিটিতে? আমজাদ সাহেব না টান করে ধরে খবরের কাগজের পৃষ্ঠা উল্টালেন। তোর ভার্সিটি সে 10টায়, আমি 8:30টার ট্রেন ধরবো। এখনই বের হব। রিক্সা ঠিক করে দিয়ে যাব, খেয়ে যাবি। অন্তু ঠোঁটে ঠোঁট গুজল, দরকার নেই রিক্সার। শোনো, তুমি গোসল করে যাবে।
রোদ ভালোই বাইরে, প্রেশার বাড়বে নয়তো। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, ভার্সিটি থেকে নাকি হলে